রানীপাওয়া থেকে মুক্তিনাথের পথটা ঊর্ধ্বমুখী নয়, এই পথটা কিন্তু আসলে অন্দরমুখী। এই ভূমি রুক্ষ, শুষ্ক, প্রায় নির্মম বললেই চলে। তবুও মানুষ এখানে আসে, ক্লান্ত শরীর, খালি পা আর ভরসায় ভরা মন নিয়ে। কারণ এই নির্জন পাহাড়ের মাঝেই দাঁড়িয়ে আছে মুক্তিনাথ, যা শুধু এক মন্দির নয়, একটি প্রতিশ্রুতি, মুক্তির প্রতিশ্রুতি। হিন্দুদের বিশ্বাসে মুক্তিনাথ সেই স্থান যেখানে ভগবান বিষ্ণু মুক্তি দান করেন। বৌদ্ধদের কাছে এটি চুঙ্গি গ্যাৎসা, পবিত্র জল আর চিরন্তন আগুনের তীর্থস্থান। এখানে আগুন আর জল যেন মনে করিয়ে দেয়, ঈশ্বরের জগতে বিপরীত শক্তির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আছে শুধু সহাবস্থান। কথায় আছে 108টি জলধারার নিচ দিয়ে গেলে মানুষের আত্মা নাকি হালকা হয়ে যায়। কিন্তু এখানে দাঁড়িয়ে বোঝা যায় আসল যাত্রাটা রানীপাওয়া থেকে মুক্তিনাথ পর্যন্ত নয়। আসল যাত্রাটা অস্থিরতা থেকে সমর্পণের দিকে, প্রশ্ন থেকে নীরবতার দিকে, অহংকার থেকে গ্রহণের দিকে। গুড মর্নিং ফ্রম মুক্তিনাথ। আমরা 5টার সময় উঠে এখানে চলে এসেছি। সানরাইজটা দেখলাম, অসাধারণ সানরাইজ দেখা যাচ্ছে। অ্যান্ড জাস্ট 4-5টা দেখাচ্ছি, ওয়েট। এপিক এপিক, আনবিলিভেবল লাগছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই যদি কোনো পাহাড় প্রেমীর সামনে ধওলাগিরি, নীলগিরি, তুকুচে, অন্নপূর্ণা এরকম কিছু হিমালয়ের চূড়া চোখের সামনে ঝলমল করে, তাহলে বোঝাই যায় সামনের দিনটা কেমন কাটতে চলেছে। প্রথম সূর্যের আলোটা এসে আজকে গায়ে লাগলো। জাস্ট সানরাইজটা হয়েছে পেছন থেকে, জাস্ট হলো এক্ষুনি। নিচে যেতে ইচ্ছে করছে না, অসম্ভব নিচে যাওয়া। কি জায়গা এটা! এবং পেছনে পাশের এই হোটেলটাতেই একটা বৌদ্ধ চান্ট চালিয়েছে, শুনতে যেন কি পিসফুল লাগছে। হোটেলের সামনে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে যা যা লাগেজ আছে লাগেজ নিয়ে গাড়িতে তুলে দিয়েছি। এখন গাড়িটা নিয়ে কালকের যে পার্কিংটা ছিল, কালকে ওই যে জায়গাটা কনফিউজ হয়ে গেছিলাম, ওই পার্কিংয়ে গাড়ি রেখে আসতে হবে। রেখে এখান থেকে হেঁটে আসতে হবে, হেঁটে তারপর এখান থেকে মন্দিরে গিয়ে ঘুরে আবার ডাইরেক্টলি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব। চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি ফর দ্য ডে। সকাল সকাল হঠাৎই হোটেলের মালিক এসে দরজায় কড়া নেড়ে বলল যে দাদা, হোটেলের সামনে কাজ হবে, আপনাকে গাড়ি পার্কিংয়ে রেখে আসতে হবে। ফলে লাগেজপত্র গাড়িতে ভরে বেরিয়ে পড়লাম। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এরকম সকাল সকাল অফরোডিংয়ের জন্য আমি এবং আমার গাড়ি কেউই তৈরি ছিলাম না। সামনে সোজা ধওলাগিরি শাইনিং ব্রাইট। এই যে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি, এবার এখান থেকে হেঁটে হেঁটে হোটেল, ওখান থেকে মুক্তিনাথ মন্দির। পার্কিং থেকে আমাদের হোটেল অবধি প্রায় 1.5 কিলোমিটারের একটা আপহিল ক্লাইম্ব। ফ্রেশ হলাম সকাল সকাল, কফি, দুধ কফি খেয়ে দিয়ে চেঞ্জ করে মন্দিরে যাব। মন্দিরে দর্শন করে ও পুজো দেবে, পুজো দিয়ে আজকে ব্যাক টু পোখরা। কিন্তু এই জায়গাটা এমন না, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। জাস্ট লুক এট দিস প্লেস।
পার্কিং স্পট থেকে মুক্তিনাথ মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় 2 কিলোমিটার। এই রাস্তার শুরুতে একটু চড়াই থাকলেও শেষের দিকটা কিন্তু একদমই সমতল। অবশেষে পৌঁছলাম মুক্তিনাথ ধামের এন্ট্রিতে। এই যে সিঁড়ি, এখানে 375 সিঁড়ি আছে, মানে টোটাল আপ ডাউন 750 সিঁড়ি। কিন্তু এখানকার লোকজন বলছে এটি ইজি। ওই যে ওপরে মন্দির দেখা যাচ্ছে। আর আমরা অলমোস্ট এসে গেছি। এই যে মুক্তিনাথ মন্দিরের গেট, তারপর ওপরে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, ওটাও দেখে আমরা নিচে নেমে আসবো। অবশেষে পৌঁছালাম আমরা মুক্তিনাথ ধামে। এই যে মুক্তিনাথের বিখ্যাত দুটো কুণ্ড, এখান থেকে নেমে আগে এটায় স্নান করে উঠে আবার ওইটায় স্নান করে, পেছনে 108টা ধারা আছে, সেটাও দেখাবো, সেটায় স্নান করতে হয়। মুক্তিনাথ মন্দিরে কেউ আসে প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে, কেউ আসে ক্ষমা চাইতে, কেউ সারা জীবনের পাপ ধুয়ে ফেলতে চায়। কিন্তু আমার মতো মানুষ এখানে যায় একটু শান্তি অনুভব করতে। আমার পেছনে এই যে মুক্তিনাথ মন্দির আর 108 ধারা। মুক্তির আশায় দাঁড়িয়ে থাকা লোকের ভিড় পেরিয়ে চলুন মুক্তিনাথ মন্দিরের 108 ধারায় একবার ভার্চুয়ালি স্নান করে আসা যাক। এই উচ্চতায় নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনের অভাব থাকলেও পজিটিভ ভাইবসের কিন্তু কোনো অভাব নেই। দেখুন কি সুন্দর, সবাই কষ্ট হলেও ভগবান বিষ্ণুর কাছে একে একে মুক্তির প্রার্থনা করবে বলে অপেক্ষা করছেন। কারোর যদি উচ্চতার জন্য কোনো অসুবিধা হয়, এটা তো বেশ অনেক উঁচুতে, উচ্চতার জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে কিন্তু হাই অল্টিটিউড ফিটনেস সেন্টারও আছে, আর প্লাস ড্রেস চেঞ্জিং রুম, এইদিকে ওয়াশরুম সবই আছে। চলুন মুক্তিনাথ মন্দিরের সম্বন্ধে কিছু জেনারেল তথ্য জেনে নেওয়া যাক। মুক্তিনাথ মন্দির দর্শনের জন্য খোলে ভোর 5টায় এবং বন্ধ হয় দুপুর 12টায়। তারপর 2 ঘন্টা বন্ধ থাকার পর আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 8:30 অবধি খোলা থাকে। এটাও জেনে রাখা খুব জরুরি যে শীতকাল এবং বর্ষাকালে ওয়েদারের সমস্যার জন্য এই সময় কিন্তু পাল্টাতে পারে। ফলে মন্দিরের উদ্দেশ্যে বেরোনোর আগে লোকাল মানুষজনের সাথে কথা বলে তবেই প্ল্যান করা উচিত। অবশেষে মুক্তিনাথে পুজো দেওয়া হলো। এই যে 108 ধারার জল ভরে নিলাম, বাড়ি নিয়ে যাব, সবারই অল্প অল্প করে স্নান হয়ে যাবে। এবার সামনে একটা বিরাট বড় বুদ্ধর স্ট্যাচু দেখতে পাচ্ছি, এটার ব্যাপারটা কি জানতে হবে গিয়ে। তারপর নিচে নেমে খেয়ে দে রওনা হবো পোখরার দিকে। মুক্তিনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এক 32 ফুট লম্বা বিশাল বুদ্ধ স্ট্যাচু, যার নাম সাঙ্গে বুদ্ধা স্ট্যাচু। এর ওজন প্রায় 60,000 কিলো এবং এটি নেপালের এক স্পেশাল পাথর দিয়ে তৈরি। এটি নেপালের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি এবং এই স্পট থেকে মুস্তাং ভ্যালির এক অতুলনীয় ভিউ পাওয়া যায়। আজকে আর রাস্তায় লাঞ্চ করার সময় হবে না, ফলে ব্রাঞ্চ। আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। এটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা, উইচ ইজ এ প্রিটি নাইস প্লেস। এই সিঁড়ি দিয়ে উপরে আমাদের রুমটা ছিল, এটা ওনাদের কিচেন, অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং স্পেস। হিটার ফিটার সবই আছে। চলো, অবশেষে আমাদের মুক্তিনাথ থেকে বেরোবার পালা। এবারে আমি গাড়ি বার করছি, গাড়িতে সায়ন্তনীকে তুলে উই উইল স্টার্ট আওয়ার জার্নি টু পোখরা। অনেক দেরি হয়ে গেছে, এখন 1:18 বাজে। আমরা ভেবেছিলাম মাঝখানে মারফা ভ্যালি, তারপর ধামপুস কটা জায়গায় দাঁড়াবো, কিন্তু অসম্ভব, দাঁড়ানোর সময় নেই। পোখরা পৌঁছতেই দেখাচ্ছে 6:30 বেজে যাবে, ফলে উপায় নেই, এখন সোজা পোখরা যেতে হবে। চলো, টাটা মাস্তাং ভ্যালি, সি ইউ আদার টাইম। একে দেখি কত নেয় পার্কিংয়ে। বাবা, আমার পেছনে এটা ভেঙে পড়ে আছে, পেছনের লাইটটা, রিয়ার ভিউ লাইটটা লাগাতে আমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, রিয়ার ভিউ লাইট ভেঙে পড়ে আছে। এই যে ঝুলছে ভেঙে, কি করে দেখলি? দেখতে পাচ্ছি আয়না থেকে, সেই জন্য। এই মুক্তিনাথের রাস্তা এমন
আমার গাড়ির যে কাঁচের ওপরে যে লাল আলোটা থাকে না, ভেঙে ঝুলছিল, এখন ওটাকে আমি লাল আলোটা খুলে দিলাম। নেক্সট যেখানে সার্ভিস সেন্টার পাবো ওখানে গিয়ে এই আলোটা লাগাবো। আমার মনটা কিন্তু বেশ ভারী হয়ে গেছিল, কারণ আমাদের অ্যাডভেঞ্চারের মূল্য দিতে হলো আমার নর্থ স্টারকে। তবুও ভেবে অবাক লাগে, এই গাড়িটাই কিভাবে আমাদের চারপাশের সব বিপদ থেকে রক্ষা করে, নিজেকে সামনে রেখে আঘাতগুলো সব নিজেই সহ্য করে, যাতে ভেতরে আমরা নিরাপদ থাকতে পারি। সত্যি হ্যাটস অফ। যাই হোক, চলুন ফেরা যাক আবার আজকের গল্পে। ফেরার যাত্রা শুরু করতেই মুস্তাং উপত্যকা তার সমস্ত মহিমায় ঝলমল করে উঠল। পথটা ধীরে ধীরে নেমে আসছে মুক্তিনাথের পবিত্র নীরবতা ছেড়ে মুস্তাংয়ের বিশাল মুক্ত প্রান্তরের দিকে। মুস্তাং ভ্যালির এই এলাকায় রাস্তাগুলো অসাধারণ। আমি যেন সবসময় এক দ্বিধার মধ্যে ছিলাম। প্রতিটা মোড়ের দৃশ্যগুলো আমাকে থামতে বলছে, কিন্তু রাস্তা আমাকে কিছুতেই থামতে দিচ্ছে না। জনসন ঢুকলাম। আমরা ঢুকছি মারফা ভ্যালি। মারফা ভ্যালিতেও দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো ভেবেছিলাম, কিছু স্পট ঘুরবো ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে এবার আর মারফা ভ্যালিটা ঘোরা হলো না। এই ঢুকছি মারফা ভ্যালি। মারফা ভ্যালিটা খুব সুন্দর জায়গা। এই যে মারফা ভ্যালি পেরোলাম, মারফা ভ্যালি বিখ্যাত হচ্ছে তার আপেল বাগানের জন্য। এখানে একটা লেকও আছে খুব সুন্দর, কিন্তু এখন আমি দাঁড়াতাম এই জায়গাটায়, আমি দেখছি যে এখানে আপেল গাছে এখন আপেল নেই। এটা আপেলের সিজন নয়, স্বাভাবিক, তাও লোকজন দাঁড়িয়ে আছে। জায়গাটা খুব সুন্দর, ভিউ খুব সুন্দর। এই অবধি রাস্তাটা ভালো। এবারে এই পোখরা টু মুক্তিনাথের রাস্তাটা হচ্ছে হঠাৎ করে, মানে যদি জার্নিটাকে 10 ভাগে ভাগ করা হয়, হঠাৎ করে 10 ভাগ মানে হাফ ভালো, আবার তারপরের হাফ মানে জঘন্য, আবার তারপরে মানে ভীষণ ভালো, আবার তারপরে জঘন্য। অদ্ভুত রাস্তা রে, চালিয়ে মজাও আসছে। নেপালে এসে ভালো রাস্তা এবং সুন্দর দৃশ্য একসাথে পাওয়ার চান্সটা কিন্তু একটু রেয়ার, কিন্তু মুক্তিনাথ ড্রাইভের এই অংশে এই দুটো একসাথেই পাওয়া যায়। ফলে আমি আমার সামনে যতক্ষণ ভালো রাস্তা পেয়েছি, আই মেড দ্য মোস্ট আউট অফ ইট। কারণ মারফা পেরিয়ে যাওয়া মানেই সামনে অপেক্ষা করছে এক্সট্রিম অফ রোড। সামনে রাস্তাও খারাপ, ওয়েদারও খারাপ, যা দেখে মনে হচ্ছে। ওয়েদার তো খারাপ হবেই, বুঝতেই পারছি। এখানে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। জাস্ট লুক এট দ্য ভিউ। এক সময় এটা কালীগণ্ডকী নদীর পুরোটা, এটা কালীগণ্ডকী নদী ছিল। এখন বোধহয় কোনো বাঁধ ফাঁধ তৈরি করে দিয়েছে, তাই শুকিয়ে গেছে। মাঝখান থেকে একটা পাতলা স্ট্রিম যাচ্ছে। এই যে ম্যাপেও এটা কতটা চওড়া দেখাচ্ছে। কি জায়গা! কিন্তু সামনে আমরা খারাপ ওয়েদারে ঢুকছি, কিচ্ছু করার নেই। চলো যাওয়া যাক। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে গাড়ি চালাতে চালাতে তো আমি ডান দিক বাদিক কোনো দিকেই দেখতে পারি না, শুধু সোজা তাকিয়ে থাকতে হয়, তো তাহলে আমি সেখানকার দৃশ্যটা এনজয় করি কিভাবে? আমি তাদেরকে কিছুতেই বলে বুঝিয়ে উঠতে পারি না যে গাড়ি চালাতে চালাতে আমি চোখের সামনে যা দেখতে পাই, আর তাহলে ডান দিক বাদিকে তাকাবার দরকার পড়ে না খুব একটা। এই যেরকম এখন পাথুরে পাহাড় ছেড়ে আমরা আবার পাইন বনে ঢুকছি, কি
কি অসাধারণ লাগছে, তাই না? কালকে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে সেই পাগলের মতো ভিউটা পেয়ে আমরা মানে উড়ে গেছিলাম পুরো। আজকে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি। ফার্স্ট অফ অল বৃষ্টি চালু হয়ে গেছে অ্যান্ড পিকসের নামগন্ধ নাই, কিছু দেখা যাচ্ছে না। আজকে দাঁড়িয়ে লাভ নেই। খাসা চেকপোস্ট পেরোলাম কালকে প্রথম, যেখানে চেক করলো। এখন আর ফেরার সময় চেক করে না, কিন্তু জাস্ট চেকপোস্টটা পেরোলাম আর বৃষ্টি চালু হয়ে গেল। যেটার ভয় ছিল সেটাই। বৃষ্টি হলে রাস্তাও স্লিপারি হয়ে যায়, ল্যান্ডস্লাইড হওয়ার চান্সও বেড়ে যায়। তো কি করা যাবে, কিছু করার নেই। ওই যে ওপরে কালকে সেই ঝর্ণাটা দেখা যাচ্ছে, কাল যেখানে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে নষ্ট নেই, আজকে চুপচাপ এগিয়ে যাবে। এবং প্ল্যান অনুযায়ী আজকে আর কোথাও না দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম, কারণ পোখরা পৌঁছাতে সময় লাগবে এটা তো বুঝতেই পারছি। রাস্তার কন্ডিশন আপনাদের সবার চোখের সামনে। পোখরা পৌঁছানোর মোটামুটি 20 কিলোমিটার আগে থেকে রাস্তার অবস্থা আবার একটু ভালো হয়। এই রাস্তাটার ডিটেলসে আমি আমার আগের ভিডিওটায় কভার করেছি, ফলে এই রাস্তাটার ব্যাপারে জানতে হলে আমার আগের ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, পোখরা পৌঁছতে পৌঁছতে দেখি বিকেল হচ্ছে। কি অসাধারণ লাগছে এই দৃশ্যটা। আস্তে আস্তে পাহাড় দিয়ে নামছি এবং পাহাড়ের পেছনে সূর্যও অস্ত যাচ্ছে। এখন বাজছে 6:03। অবশেষে ঢুকছি আমরা পোখরা সিটিতে। এখন এখান থেকে আমাদের হোটেল খুঁজতে বেরোনোর কথা। এখন হোটেল খুঁজবো, আজকে আর কালকে সেখানেই স্টে। এক্সট্রিম অফরোডিং এর ফলে আমাদের গায়ে হাতে পায়ে কিন্তু বেশ ব্যথা হয়ে গেছে, ফলে আমরা এটা ডিসাইড করে নিয়েছিলাম যে এবার যে হোটেলটা নেব সেটা লেক সাইডে নেব এবং পরের দিনটা মোটামুটি রিল্যাক্স করেই কাটাবো। আমাদের আজকের আর কালকের স্টে পোখরাতে এই যে এই হোটেলটায়, দ্য রানীবান আর্কেড। নিচে একটা খুব ভালো রেস্টুরেন্টও আছে, নাম দ্য কুইন্স বিস্ট্রো। আমাদের একদম ওই যে ওপরের ঘরটা যেটা আলো জ্বলছে, ওইটা হচ্ছে আমাদের ঘর। আর নিচে এমনি ভেতরে তো রেস্টুরেন্ট আছেই, জাস্ট বাইরেও সুন্দর সুন্দর ফাস্টফুড পাওয়া যায়। প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো দেখ খাবারটা কীরকম। এই যে আমাদের আজকের হোটেলের রুম, বেশ ভালো। এইদিকে ওই যে জানলা খুলছে, ওইদিকে মাউন্টেন ভিউ, রাত্রিবেলা কিছুই দেখা যাবে না। অ্যান্ড এই সামনে হচ্ছে লেক ভিউ, এই সামনেই লেক, সেই অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না। আর একদম সামনে হচ্ছে হ্যাপেনিং পোখরা, এই যে পুরো ঝলমলে পোখরা আমাদের সামনে। শরীর ক্লান্ত থাকার ফলে ডিনারের সাথে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।